আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের পক্ষ থেকে আমি সুমাইয়া স্মৃতি বলছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান পার্ট 2 আলোচনা করব। প্রিভিয়াস যে ক্লাসটাতে ছিল পার্ট 1 ছিল। তো আশা করি সবাই আমার সাথে থাকবে এবং আমাকে লাইক দিবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং বেল বাটনে ক্লিক করবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা ছিল হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। আর আজকে আমরা দেখব যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ এটা কিভাবে শুরু হলো, স্টার্টটা কিভাবে হলো। ওকে, তো অবশ্যই সবাইকে আমি সাজেস্ট করব যে ক্লাসটা যখন চলবে, তোমরা যখন এটা ভিউ করবে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং সাথে বই রাখবে। যে কোনো ক্লাসে যে কোনো সাবজেক্টেই তোমাদের যে বইটা, পাঠ্য বইটা, সেটা অবশ্যই তোমাদের সাথে রাখবে। আচ্ছা, দেখা যাক আজকে আমরা কতটুকু করতে পারি। তো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ শুরু করছি। সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ শুরু করলো। ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা ও অন্যান্য লেনদেনের হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে শুরু হয়। আচ্ছা, এটুকু থেকে আমরা কি বুঝতে পারছি যে একদম সভ্যতার সূচনায় তখন যখন মানুষের জীবন ধারণ করতো তখনও কিন্তু তাদের ছোটোখাটো হিসাব রাখার প্রয়োজন হতো। তখন তারা পড়াশোনা জানতো না, কথা বলতে শিখে নাই। তো অনেক আমাদের মতো এত ফাস্ট ছিল না, সভ্যতায় গিয়েছিল না, কিন্তু তারপরেও তারা কি করতো, হয়তোবা তোমাদের রশিতে গিট দিয়ে, তারপর গুহায় বা পাথরের দাগ কেটে তারা একটা ন্যূনতম হিসাবটা রাখতো। এরপরে আস্তে আস্তে মানুষ বৃদ্ধি পাচ্ছে, সমাজের প্রচলনটা শুরু হয় এবং বিনিময় প্রথা চালু হয়, তারপর মুদ্রার প্রচলন শুরু হয় এবং এরপরে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে শুরু হতে থাকে। এবং এরপরে কি হয়, ক্রয় বিক্রয়, জমা, দেনা পাওনা, এই হিসাবগুলো অঙ্কের মাধ্যমে খাতায় লিপিবদ্ধ করা শুরু হয়। আচ্ছা, 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইটালীয় গণিতবিদ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাব বিজ্ঞানের মূল নীতি, দুতরফা দাখিলা, ডাবল এন্ট্রি ব্যাখ্যা করা হয়। অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞানের জনক বলা হয় লুকা প্যাসিওলিকে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু মেইন যে হিসাব বিজ্ঞানের যে সূচনা 1494 সালে ইটালীয় বিজ্ঞানী লুকা প্যাসিওলির মাধ্যমে কিন্তু সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের সূচনা হয় এবং এর মাধ্যমেই এই যে দুতরফা দাখিলা নীতি, এর মাধ্যমে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের হিসাব রক্ষণের নীতিমালা রাখা শুরু হয়, নিয়ম নীতি চালু হয়, যে যেভাবে বলতে পারো। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হয় এবং এর ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী, অমুনাফাভোগী সকল প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। এরপরে আস্তে আস্তে কি হয় ব্যাপারটা খেয়াল করো, যে যত ব্যবসার প্রসার হতে থাকে তত হিসাব বিজ্ঞানের প্রচলনটা বৃদ্ধি পেতে থাকে এবং সকল ক্ষেত্রে, সকল প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, অব্যবসায়ী সব প্রতিষ্ঠানেই তোমার সব ক্ষেত্রেই হিসাব বিজ্ঞানের প্রচলনটা ভালোভাবে, ব্যাপকভাবে জিনিসটা পরিলক্ষিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। বর্তমানে কম্পিউটার যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বইতে লেখার পরিবর্তে কম্পিউটারে লেখা হয়, ফলে সমাজ এবং শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ সম্ভব হয়ে যায়। আচ্ছা, এখন এখানে বিষয়টা কি, যতটা মানে সময় যাচ্ছে, সব কিছু ডেভেলপ হচ্ছে, সময়ের সাথে সাথে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি হচ্ছে এবং সেই সাথে সাথে আমাদের হিসাব বিজ্ঞানেরও কি হচ্ছে, উন্নতি হচ্ছে। একটা সময়ে দেখা যেত যে খাতায় কাগজে কলমে লিখে হিসাব রাখা হতো, এখন দেখা যাচ্ছে যে সব ধরনের এই এন্ট্রিগুলো, ডাটা এন্ট্রিগুলো কি করা হয়, মেইনলি কম্পিউটারে
লিখে কম্পিউটারের মাধ্যমে এটা সেভ করা হয় বা ফাইল করা হয়। এবং এছাড়া যেটা আরও বেশি ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে হিসাবের বিভিন্ন নীতিমালা এগুলো আসলে একটা সফটওয়্যারই পাওয়া যায়, সেই সফটওয়্যারের মাধ্যমে আসলে প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্টসের সব কার্যবলীগুলো করে থাকে। সো ডে বাই ডে দেখা যাচ্ছে হিসাব বিজ্ঞানের উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতে দেখা যাবে এটার আরও অনেক বেশি ডেভেলপ হবে। তো এরপরে আমরা চলে যাব হিসাব তথ্যের ব্যবহারকারী, মানে হিসাব তথ্যটা যারা ব্যবহার করে সেটা কিভাবে। প্রথমে এটা দুইটা উপায়ে ব্যবহার হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা সেটা আমরা একটু দেখি। মালিক ও ব্যবস্থাপক, হিসাবরক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এসব হিসাব বিবরণী থেকে ব্যবসায় লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থার পরিমাণ পরিবর্তন জানতে পারেন, ফলে ভবিষ্যতের কর্মপন্থা গ্রহণ করতে পারেন। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে অবশ্যই অ্যাকাউন্টেন্ট থাকে, অ্যাকাউন্টস ম্যানেজার থাকে এবং যারা হিসাব কর্মকর্তা থাকে সবাই কি করে পোস্ট অনুযায়ী তাদের কাজ অনুযায়ী হিসাবে যে লেনদেনগুলো এগুলো এন্ট্রি দিয়ে থাকে, লিপিবদ্ধ করে থাকে এবং ফাইনালি এটা এন্ট্রি হয়ে যাওয়ার পর কি হয়, মালিক পক্ষ এবং ব্যবস্থাপক যারা থাকে তারা এটা থেকে লাভ ক্ষতি সম্পর্কে জানতে পারে এবং তখন তারা একটা ফাইনাল ডিসিশন নিতে পারে কিভাবে প্রতিষ্ঠান আরও অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায় এবং লসগুলো দূর করে কিভাবে প্রতিষ্ঠান প্রফিট করতে পারে সেদিকটা দেখা যায়। মানে সেই ক্ষেত্রেই তারা আসলে মেইনলি এই এন্ট্রিগুলো, এই আর্থিক অবস্থার যে রিপোর্টটা, ফাইনাল অ্যাকাউন্ট রিপোর্ট যেটা, সেটা ব্যবহার করে থাকে। এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ ব্যবহারকারীর ক্ষেত্রে আসলে মালিক ব্যবস্থাপক পক্ষ তারাই মেইনলি ইউজ করে থাকে। এছাড়া দেখা যাচ্ছে যে আমরা বাহ্যিক ব্যবহারকারী কিছু পক্ষ দেখে থাকি, সেটা কি কি আমরা দেখি। প্রথমে হচ্ছে ঋণ প্রদানকারী। এক নম্বর ঋণ প্রদানকারী, প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসার যাবতীয় হিসাব পর্যালোচনা করে ঋণ সরবরাহ করে থাকে। বড় বড় প্রতিষ্ঠান বা ক্ষুদ্র প্রতিষ্ঠান যাই বলো তোমরা, আসলে লোন নিতে হয় ব্যবসার ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এতগুলো টাকা আসলে একজন ব্যক্তির পক্ষে ইনভেস্ট করা সম্ভব হয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংক, বিমা, বিভিন্ন যে লোন দিয়ে থাকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এরকম অনেক এনজিও আছে, ব্র্যাক, আশা, এরকম। তো বিভিন্ন আসলে ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটাই মেইনলি ইউজ করা হয় লোনের ক্ষেত্রে। তো এইসব ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যারা, তারা যখন কাউকে ঋণ দিবে, প্রতিষ্ঠানটা বড় হোক আর ক্ষুদ্র হোক, ব্যবসার ক্ষেত্রে যখন ঋণ দিবে তখন তারা তাদের এই প্রয়োজনীয় কাগজপত্র, হিসাব সংক্রান্ত কাগজপত্রগুলো দেখতে চায় এবং এটার উপর ডিপেন্ড করিয়ে মূলত ঋণ দিয়ে থাকে, ওকে, লোন দিয়ে থাকে। এরপর হচ্ছে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসার হিসাব হতে যথাযথভাবে শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর পরিশোধ করা হচ্ছে কি না তা নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আচ্ছা, সরকারের ক্ষেত্রে কিন্তু হিসাব রক্ষণটা, হিসাব বিজ্ঞানটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকার এই যে ভ্যাট, শুল্ক, ট্যাক্স, ইনকাম ট্যাক্স এগুলো ঠিকঠাক মতো পরিশোধ হচ্ছে কিনা সেটা হিসাব রক্ষণের মাধ্যমে, হিসাব বিজ্ঞানের মাধ্যমে যাচাই করে নিতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে পাওনাদারটা কি? বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায় দায় পরিশোধ করার ক্ষমতা যাচাই করে সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করেন। সংরক্ষিত হিসাব হতে সহজেই এই ধারণা লাভ করা সম্ভব। পাওনাদারকারী যারা হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্ট কেনার সময় সেটা বাকিতে কেনা হয়, সরাসরি অনেক পরিমাণ প্রোডাক্ট যখন কিনে তখন বাকিতে কেনা হয়। তো সেক্ষেত্রে যারা পাওনাদারকারী থাকে তারা কি করে, যে তারা যে বাকিতে তাদের প্রোডাক্টগুলো দিবে, তো সেগুলো অ্যাকচুয়ালি পরিশোধ করার ক্ষমতা সেই প্রতিষ্ঠানের বা সেই ব্যক্তির আছে কিনা সেটা আগে যাচাই করে দেখে এবং তারপরেই বাকিতে পণ্যটা সরবরাহ করে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে কর্মচারী ও কর্মকর্তা। ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ সুবিধার যথাযথ বিচার এবং ন্যায় অংশ আদায়ের জন্য আর্থিক বিবরণী সহায়তা নিয়ে থাকতে পারে। একটা প্রতিষ্ঠানে আসলে সবসময় যে সব স্টাফ কর্মচারীরা বেতন পেয়ে থাকে এবং তাদের সাথে ন্যায্য ব্যবহার হয়, এটা আসলে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে ভালো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে রেগুলারলি সব কিছুই প্রদান করা হয়, কিন্তু তারপর কোথাও যদি কোনো সমস্যা কেউ ফেস করে থাকে তখন তারা তাদের এই সমস্যা সমাধানের জন্য
এই কাগজপত্র হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের যে হিসাব বিজ্ঞান মানে যেগুলো তোমার কাগজপত্র তৈরি করা আছে হিসাব সংক্রান্ত সেগুলোর সাহায্য নিয়ে তারা করতে পারে। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই জানবো। নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।